গুড মর্নিং স্টুডেন্টস। আজ আমরা যেটা পড়বো একটা পপুলার ডিজিজ, যেটা এখন পলিউশনের জন্য আমরা প্রত্যেক ঘরে ঘরে বা ফ্যামিলি হিস্ট্রি নিতে গেলে এই ডিজিজ কন্ডিশানটা পেয়ে থাকি। তোমাদের ব্যাচের ভেতরেও দেখবে কারো না কারো এই ডিজিজটা আছে। তো আমরা এখন যেটা পড়বো সেটা হচ্ছে অ্যাজমা। তাহলে অ্যাজমাটা কি? একটা ক্রনিক ইনফ্লামেটরি ডিজিজ অফ এয়ারওয়ে, যার রেজাল্ট কী হয়? হাইপার রেসপন্সিভনেস এয়ারওয়ে, মিউকোজাল ইডিমা আর মিউকাস প্রোডাকশন। এটা রেকারেন্ট এপিসোড, মানে বারবার অ্যাটাক হতে পারে। আর এটার সিমটম কী হয়? কাফ, চেস্ট টাইটনেস, উইজিং অ্যান্ড ডিসনিয়া। অ্যাকর্ডিং টু লুইস, যদি আমরা অ্যাজমার ডেফিনেশন বলতে চাই তাহলে কি বলতে পারি? Asthma is a chronic inflammatory lung disease that results in recurrent episodes of airflow obstruction, but it's usually reversible. Clear? একটা chronic inflammatory lung disease যেটা রিপিটেড এপিসোড হয়, এয়ারওয়ে অবস্ট্রাকশন করে, কিন্তু রিভার্সেবল। ওকে, এছাড়া আর কি বলতে পারি? এয়ারওয়ে হাইপার সেন্সিটিভ কখনো হয় কিছু ট্রিগার্স বা কিছু অ্যালার্জিক রেসপন্স বা এনভায়রনমেন্টের কিছু ফ্যাক্টর, যেগুলোর জন্য এয়ারওয়ে হাইপার সেন্সিটিভ হয়ে পড়ে। আর কি, অ্যাজমা ক্যান নট বি কিওর্ড, এটা কখনো সারিয়ে ফেলা যায় না। যখনই তুমি আবার তুমি সাসেপ্টেবল টু দ্যাট পার্টিকেলস বা সাবজেক্ট বা অর্গানিজম বা any kind of foreign material by environmental changes, medication, etc. Okay. World Asthma Day আমরা গত বছরও করেছিলাম, যেটা অ্যাজমা ডে, সিওপিডি ডেগুলোতে আমরা ওয়ার্ডে, আউটডোরে আমরা বড় করে একটা প্রজেক্ট বা একটা হেলথ অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করেছিলাম। এবছর সেটা পসিবল না, করা যাবে। তো ওয়ার্ল্ড অ্যাজমা ডেতে বলা হচ্ছে অ্যাজমা ইজ কমন ইন 300 million people currently suffering from asthma. Asthma affects children. It's the most common chronic disease among children. Asthma is deadly. 250,000 deaths are attributed annually to asthma. Asthma is manageable, মানে মেডিসিন বা কিছু ট্রিগার বা রিস্ক ফ্যাক্টর অ্যাভয়েড করে আমি অ্যাজমা সিভিয়ারিটিকে কমাতে পারি। ট্রিগার্স বলতে আমরা কী বলছি? যেমন পেটসের যে ফার, সেগুলো, এক্সারসাইজ, সিভিয়ার এক্সারসাইজ, পোলেন, বাগস in the home, chemical fumes, perfumes, cold air, fungus, pores, dust, smoke, strong odor, pollution, anger, stress, anything can be triggered your asthma condition. ইনডোর এয়ার ট্রিগার্স বলতে কি বুঝছি তাহলে? এনভায়রনমেন্টাল টোবাকো স্মোক, মানে বাড়িতে এই যে কাঠের চুলায় যারা রান্না করে যে ধোঁয়াটা, বা কারখানার যে ধোঁয়াটা, গাড়ি চলছে তার যে ধোঁয়াটা, বা আরেকজন স্মোক করছে সেই ধোঁয়াটা। তুমি স্মোক করছো না, কিন্তু প্যাসিভ স্মোকিং করছো, সেটা। ককরোচ, ডাস্ট মাইটস, অ্যানিমাল ডেন্টার, মোল্ডস, mildew, strong scented products, that is perfume or room cleaner, etc. Outdoor air triggers, ozone, মানে oxygen layer, air layer, particulate matter, sulfur dioxide,
নাইট্রোজেন ডাইঅক্সাইড, দ্যাট ইজ ভেহিকল এক্সস্ট, আউটডোর পোলেন অ্যান্ড মোট। তাহলে দেখতে পাচ্ছ মোটো ম্যাক্সিমাম কিন্তু আমাদের ইনডোর ট্রিগার্স আর কমন। এছাড়া আর কী ট্রিগার হতে পারে বা থাকতে পারে? ভাইরাল আপার রেসপিরেটরি ইনফেকশন, যেটা বলেছিলাম কিছু ইনফেকশনের জন্যও হতে পারে ট্রিগার। সেটা কি? ভাইরাল আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন, এক্সারসাইজ, গ্যাস্ট্রিক রিফ্লাক্স। আমরা যখন জিআই সিস্টেম পড়েছিলাম তখন GERD বলে একটা ডিজিজ কন্ডিশন পড়েছিলাম, এটা ফুল ফর্মটা সবাই লিখে ফেলে। সাইনোসাইটিস, রাইনাইটিস এক্সেট্রা। এছাড়া কিছু ডায়েট, কিছু মেডিকেশন যেটার জন্যে অ্যালার্জি বা ব্রঙ্কোস্প্যাজম হতে পারে। এয়ারওয়ে হাইপার রেসপন্সিভনেস দেখা যেতে পারে। কোল্ড এয়ার, চেঞ্জেস ইন ওয়েদার, মেনস্ট্রুয়াল সাইকেল, প্রেগনেন্সি। তোমরা জানো মেনস্ট্রুয়াল সাইকেল বলতে অনেক সময় তোমরাও দেখেছো, পিরিয়ড হয়েছে ব্যাস ডিউটি যাব না, কষ্ট হচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে, এরকম যে আমরা দেখি রেগুলার লাইফে, সেগুলোই ট্রিগার হিসেবে কাজ করে। তাহলে রিস্ক ফ্যাক্টরস ফর অ্যাজমা, কোন কোন রিস্ক ফ্যাক্টরগুলো ইজ রেসপন্সিবল ফর অ্যাজমা? অ্যালার্জি বা অ্যাটোপি, ফ্যামিলি হিস্ট্রি অফ অ্যাজমা অর অ্যালার্জি, পেরিনেটাল এক্সপোজার টু টোবাকো স্মোক, নিশ্চয়ই মানেটা ক্লিয়ার করতে পারছো। ভাইরাল রেসপিরেটরি ইনফেকশন, লো বার্থ ওয়েট, মেল জেন্ডার দ্যাট ইজ প্রি অ্যাডোলেসেন্স, লো ইনকাম গ্রুপ, আরবান রেসিডেন্টস, ওবেসিটি এক্সেট্রা। এছাড়াও বইটা ফলো করো, বইতে আরও কিছু কিছু আছে। ছবিটা দেখো, নর্মাল ব্রঙ্কিওলস ডায়ামিটার কত বড়, সেক্ষেত্রে তুমি অ্যাজমাটিক ব্রঙ্কিওল দেখো একদম ছোট্ট হয়ে গেছে, ডায়ামিটার প্রচুর কমে গেছে। তাহলে এই ব্রঙ্কো কনস্ট্রিকশন হয়ে যাচ্ছে, যার ফলে এয়ার সার্কুলেশনের প্রবলেম দেখা দিচ্ছে বা রেসপিরেটরি ডিস্ট্রেস শুরু হচ্ছে। তাহলে মোটামুটি অ্যাজমাকে দুভাগে ভাগ করা যেতে পারে, ইন্টারমিটেন্ট আর পারসিস্টেন্ট। ইন্টারমিটেন্ট বলতে asthmatics who have symptoms that occur with a cold from time to time. They often grow out of the disease. মানে পার্টিকুলার টাইমে বা সিজনে অ্যাজমা হতে পারে। দেখবে অনেকের কাছেই তোমরা যখন হিস্ট্রি নেবে বলবে শীতকাল এলেই আমার শ্বাসকষ্ট শুরু হয়ে যায়, বা বর্ষাকাল এলেই আমার শ্বাসকষ্ট শুরু হয়, বা সকালবেলায় করে আমার শ্বাসকষ্ট হয়, এরকম ইন্টারমিটেন্ট। পারসিস্টেন্ট বলছে অ্যাটলিস্ট টুয়াইস এ উইক ডিউরিং দ্য ডে, মানে সপ্তাহে দুবার করে, দিনের ভেতর সপ্তাহে দুবার যদি অ্যাজমাটিক অ্যাটাক হয় এবং একটা মাসে দুবার রাতে যদি অ্যাজমাটিক অ্যাটাক হয়, তাকে আমরা পারসিস্টেন্ট অ্যাজমা বলবো। তাহলে কি হলো? সপ্তাহে দুবার ডে টাইমে যদি অ্যাজমাটিক অ্যাটাক হয় বা মাসে দুবার রাতে যদি অ্যাজমাটিক অ্যাটাক হয়, তাকে আমরা পারসিস্টেন্ট অ্যাজমাটিক অ্যাটাক বলবো। এছাড়া এটা মাইল্ড, মডারেট, সিভিয়ারও হতে পারে। তাহলে মোটামুটি প্যাথোফিজিওলজি কি? পার্সন অ্যালার্জেন বা পোলেন বা রিস্ক ফ্যাক্টর বা ট্রিগার্স যাই বলো না কেন, তাতে এক্সপোজ হলে কী হবে? আমাদের যে ইমিউনোগ্লোবিউলিন আছে, আমাদের কটা ইমিউনোগ্লোবিউলিন আছে খাতায় লেখো। তাহলে এখানে আইজিজি অ্যান্টিবডি সে মাসেলের সঙ্গে অ্যাটাচ হবে, আর যে ইনফ্লামেটরি মিডিয়েটারগুলো ছিল, যেটা আমরা জানি যে কোনো অর্গানিজম যদি আমাদের শরীরে ইনভেড করে বা ঢোকে, তখন আমাদের বডি ইমিউন সিস্টেম রেসপন্স দেখায়।
তার ফলে ইনফ্ল্যামেটরি মিডিয়েটার্সগুলো রিলিজ হতে থাকে। তাহলে এক্ষেত্রে কী হবে, আইজিই অ্যান্টিবডি মাসেলের সঙ্গে অ্যাটাচ হতে থাকে, যারা ইনফ্ল্যামেটরি মিডিয়েটারগুলোকে রিলিজ করে। এই যে ইনফ্ল্যামেটরি মিডিয়েটারগুলো, এরা ক্যাপিলারিগুলোকে, যে ব্রঙ্কিয়াল ওয়ালে ক্যাপিলারি আছে সেগুলোকে ডাইলেট করে দেয়। তার ফলে কি হয়, ইডিমা হবে। ইডিমা মানে অ্যাকুমুলেশন অফ ফ্লুইড বা মিউকাস সিক্রেশন অ্যান্ড ইনক্রিজ মিউকাস সিক্রেশন, মানে ইডিমা হলো আর সেই ক্যাপিলারিসের ভেতর মিউকাস সিক্রেশন ও অ্যাকুমুলেশন হলো, যার ফলে এয়ার সাপ্লাই কম হবে আর এয়ার পাস করতে পারবে না। একটা ক্যাপিলারির ভেতর যদি এয়ার না যেতে পারে ডিউ টু কালেকশন অফ mucus or secretion, that will cause bronchoconstriction, that resulting in asthmatic attack or breathlessness. Okay, না বুঝতে পারলে এটা আবার পড়ে নাও। আচ্ছা, এবার দেখে নিই অ্যাজমাটিক অ্যাটাক কী করে হচ্ছে বা কী কারণে হচ্ছে, কোন কোন কারণে হচ্ছে। সেই ব্যাপারটা একই। দেখো, অ্যালার্জিক রিয়াকশন টু ট্রিগার্স অর এক্সপোজার, মানে সেই রিস্ক ফ্যাক্টর বা ট্রিগার্সের সঙ্গে পার্সনের অ্যালার্জিক রিয়াকশন হলো, মানে বডি ইমিউন রেসপন্স দেখালো। নেক্সট কি, এয়ারওয়েগুলো সোলেন বা ইডিমা হলো। কেন হলো, যেহেতু তার ভেতরে মিউকাস সিক্রেশন অ্যাকুমুলেশন হচ্ছে। তার ফলে কী হবে, যে মাসেলগুলো ছিল ব্রঙ্কিওলস বা ক্যাপিলারিসের পাশে, সেটা তখন কন্ট্রাক্ট করবে আর স্প্যাজম হবে, যার ফলে এয়ারওয়ে ক্লগস করে যাবে। কেননা যে মিউকাসগুলো আছে তারা বের করতে পারছে না, তখন সাইন সিমটমগুলো দেখা দেবে অ্যাজমার। তাহলে সিমটমগুলো কী এবার একটু দেখে নিই। breathlessness at rest, coughing, wheezing, chest tightness, shortness of breath, hunched forward, talking in words rather than sentence, agitated, peak flow rate is less than 50% of normal. তাহলে বোঝা গেল, যদি কোনো ওয়ার্ড মনে হচ্ছে বুঝতে পারোনি তাহলে প্লিজ নোট করো, আমাকে জানাও। তাহলে যদি আমি এই অ্যাজমাকে ম্যানেজ করতে চাই, কীভাবে করতে পারবো? ফার্স্ট, এডুকেশন, মানে আগে পেশেন্টকে জানাতে হবে তার রিস্ক ফ্যাক্টর আইডেন্টিফিকেশান আর অ্যাভয়েডেন্স অফ রিস্ক ফ্যাক্টর। ঠিক আছে, যখনই আমি রিস্ক ফ্যাক্টর আইডেন্টিফাই করতে পারলাম, তাহলে আমি অ্যাভয়েড করতে পারবো আমার ট্রিগার কাজ যতটা এফেক্টিভলি অ্যাজমা অ্যাটাক করতে পারত ততটা করতে পারবে না। ওকে, মেডিকেশনের মধ্যে কিছু স্পেশাল মেডিকেশন আছে, কিছু ব্রঙ্কোডাইলেটার, কিছু এমডিআই, ফুল ফর্মটা লেখো, যেগুলো ডক্টর প্রেসক্রাইব না করলে আমরা কখনো অ্যাডভাইস করতে পারি না। আমাদের কাজ কিভাবে সে ইনহেল করবে, কিভাবে ইনহেলারটা মেনটেন করবে সেটা অ্যাডভাইস করে দেওয়া, আর ইন্সপেকশন করা, আর কতটা এফেক্টিভলি সে ইনহেল করতে পারছে সেটাও দেখা। পিক ফ্লো মনিটরিং বলতে স্পাইরোমেট্রি কীভাবে নিতে হয়, সেটা পেশেন্ট কখন ইনহেল করবে, কখন এক্সহেল করবে, কিভাবে বলগুলোকে ফ্লোমিটারে তুলতে হবে সেটা আমাদেরকে মনিটর করতে হবে। আর ইমার্জেন্সি প্ল্যান মানে যদি কখনো সিভিয়ার অ্যাজমাটিক অ্যাটাক হয় তাহলে সে কোথায় যাবে, কিভাবে ম্যানেজ করবে, কোন ডক্টর
তার মেডিকেল অ্যাটেন্ডেন্ট কে আছে, এবং এমার্জেন্সি যদি কোনো ড্রাগ নিতে হয় তাহলে কোন ড্রাগ সেটা তার হাতের কাছে রাখতে হবে। এছাড়া সেকেন্ড হ্যান্ড স্মোকিং অ্যাভয়েড করতে হবে। যেমন ধরো অনেকেই চুলোতে রান্না করে বা কাঠে রান্না করে, সেই ধোঁয়াটাকে অ্যাভয়েড করার ব্যবস্থা করতে হবে। যেদিকে ধোঁয়াটা যাচ্ছে আমি উল্টো দিকে বসতে পারি বা একটু দূরে বসতে পারি। কেউ স্মোক করছে তাহলে আমি সরে গেলাম বা তাকে বললাম সরে যেতে, সেটা। এছাড়া কি পেশেন্টকে নিজেকেই অ্যাসেস করতে হবে তার স্ট্যাটাস, মানে সে নিজেও সব থেকে ভালো বুঝতে পারবে তার কখন মনে হচ্ছে চেস্ট টাইটনেস, কখন ব্রেথলেসনেস হচ্ছে বা হতে পারে, কখন তার রেসপিরেটরি রেট বেড়ে যাচ্ছে, সেটা সে বুঝতে পারবে। তাহলে সেটা তাকে আগে থেকে অ্যাসেস করতে হবে। এছাড়া কি যে মেডিসিনগুলো তার ইমিডিয়েট অ্যাজমাটিক অ্যাটাককে কন্ট্রোল করতে পারে বা রিলিফ করাতে পারে, সেই মেডিসিনগুলো তাকে চিনিয়ে দিতে হবে এবং তার হাতের কাছে রাখতে হবে। এছাড়া অ্যাজমাটিক অ্যাটাক কন্ট্রোল করার জন্য লং টার্ম যে মেডিকেশনগুলো ইউজ করছে সেগুলো অ্যাব্রাপ্টলি উইথহোল্ড করা যাবে না উইদাউট ডক্টরস অর ফিজিশিয়ানস অর্ডার। তো এগুলো যাতে কন্টিনিউ করে সেটাও আমাদেরকেই দেখতে হবে। তাহলে মোটামুটি অ্যাজমা মেডিকেশনগুলো কি একটু দেখে নিই। কুইক রিলিফ মেডিকেশন, তার মধ্যে কি আছে? শর্ট অ্যাক্টিং ব্রঙ্কোডাইলেটার্স। প্রত্যেকে লিখে ফেলো, শর্ট অ্যাক্টিং ব্রঙ্কোডাইলেটার্স বলতে কোন কোন মেডিসিনগুলো হসপিটালে সাপ্লাই আছে প্রত্যেকে লেখো। এছাড়া লং টার্ম মেডিকেশন, লং টার্ম মেডিকেশনের মধ্যে স্টেরয়েড, সেটার আবার ইনহেলড হতে পারে বা ট্যাবলেট হতে পারে, আর অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগসও হতে পারে। আর এখানে যেগুলো লেখা আছে সেগুলো হচ্ছে শর্ট অ্যাক্টিং ব্রঙ্কোডাইলেটরের ফাংশন। দেখো, রিল্যাক্স আমরা জানতাম বা পড়েছিলাম কি যে মাসেল স্প্যাজম হচ্ছে, সেজন্য কী হবে, এয়ার ঢুকছে না। তাহলে এখানে কী করতে হবে, আমাকে স্প্যাজম কমিয়ে আমার ডায়ামিটারটা বাড়াতে হবে, তাকে রিল্যাক্স করাতে হবে স্মুথ মাসেলকে। তাহলে এনি টাইপ অফ ব্রঙ্কোডাইলেটার্সের মোড অফ অ্যাকশন কী হবে? টু রিল্যাক্স স্মুথ মাসেল অ্যারাউন্ড দ্য এয়ারওয়ে অর দ্য bronchioles or bronchi or alveoli। ওকে, এটা তাহলে মোড অফ অ্যাকশন মোটামুটি বুঝতে পেরেছো। এছাড়া লং অ্যাক্টিং ব্রঙ্কোডাইলেটার্স বলতে আমরা কোন মেডিসিনগুলোকে বলছি, আর লিউকোট্রিন ইনহিবিটার্স, তার মধ্যে তাদের মেন ফাংশন হচ্ছে অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ, যাতে যে ক্রনিক ইনফ্লামেশনটা হচ্ছিল পেশেন্টের সেই ইনফ্লামেশনটা যাতে কমানো যায়। তাহলে ইনফ্লামেশন কমলে আমার ট্রিগারটাও কমবে, আমার স্প্যাজম কমবে, অ্যাজমাটিক অ্যাটাকের চান্সটা কমবে। ওকে, ডায়াগনস্টিক ইভ্যালুয়েশন। তাহলে এবার বলো, ডায়াগনস্টিক ইভ্যালুয়েশন একটা পেশেন্টের অ্যাজমা, এতক্ষণ ধরে আমরা যেটা পড়েছি, আমরা অ্যাজমাটা কী করে ডায়াগনোসিস করতে পারবো। তোমরা প্লিজ এটা দেখো না, নিজেরা লেখো ভিডিওটা পজ করে, যে কী করলে আমি বুঝতে পারবো বা বলতে পারবো কাউকে যে এর অ্যাজমা হতে পারে। আমি ডায়াগনোস করছি না, আইডেন্টিফাই করতে চাইছি যে এই পেশেন্টের মানে অ্যাজমা হতে পারে। তাহলে কী কী করলে, ঠিক আছে, ভিডিও পজ করো, করে একটু নিজেরা মাথা খাটাও, লেখো। হিস্ট্রি কালেকশন অ্যান্ড ফিজিক্যাল এক্সামিনেশন। ফিজিক্যাল এক্সামিনেশনের মধ্যে হার্ট লাং অসকালটেশন ইজ ম্যান্ডেটরি। পালমোনারি ফাংশন টেস্ট, যাকে শর্টে আমরা বলছি পিএফটি, এটা তোমাদের কিন্তু অবজেক্টিভ কোশ্চেনেও আসে, হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ পিএফটি, তোমরা পড়েওছো। সিরাম ইমিউনোগ্লোবিউলিন ই, এখানে ই লেখাটা আমার স্মল হয়েছে, এটা ক্যাপিটাল হবে। স্পুটাম অ্যানালিসিস, কেন? টু আইডেন্টিফাই দ্য ব্যাকটেরিয়াল অর ভাইরাল অরিজিন।
कंप्यूटर टोमोग्राफी और HRCT फुल फॉर्मটা লেখো। कंप्लीट ब्लड काउंट, डिफरेंशियल ब्लड काउंट, चेस्ट एक्सरे, ABG অ্যানালিসিস। ABG ফুল ফর্মটা লেখো। পালস অক্সিমেট্রি, তাতে আমরা কি দেখতে পাই? অক্সিজেনের পরিমাণ ব্লাডে কতটা আছে। স্কিন টেস্ট, ব্রঙ্কিয়াল চ্যালেঞ্জ টেস্ট, ইলেকট্রোকার্ডিওগ্রাফি মানে ECG, পিক ফ্লো মনিটরিং, ওকে। স্পাইরোমেট্রি, মোটামুটি এগুলো আমরা সবই পড়ে নিয়েছি। এর মধ্যে ম্যাক্সিমামই আমাদের এই 4-5টা টেস্ট করা হয়, তাতেই অ্যাজমা মোটামুটি হিস্ট্রি থেকে বোঝা যায়। তাহলে মেডিকেল ম্যানেজমেন্ট, আমার যে ক্রনিক সিমটম যদি হয়ে থাকে তাহলে সেটাকে কন্ট্রোল করা, ট্রিগারকে অ্যাভয়েড করা, নর্মাল লাং ফাংশন রেস্টোর করা, নর্মাল লেভেল অফ অ্যাক্টিভিটি বা ডেইলি লিভিং সেটাকে রেস্টোর করা, ফ্রিকোয়েন্টলি যে হসপিটালাইজেশন হচ্ছে যে পেশেন্ট তার সেই চান্সটাকে কমিয়ে আনা, মেডিকেশনের যে লং টার্ম এফেক্ট আছে সেটাকে কমানো, তার সাইড এফেক্ট থেকে তাকে কম এক্সপোজ হতে দেওয়া, এছাড়া রিপিটেড এক্সারভেশন মানে বারবার অ্যাটাকটা যাতে না হয় সেই অ্যাটাকের চান্সটা কমিয়ে দেওয়া আমাদের মেইন ফাংশন। সার্জিক্যাল ম্যানেজমেন্ট বলতে কি পড়ছে? সার্জিক্যাল ম্যানেজমেন্ট বলছে যে posterior pulmonary plexus resection, posterior pulmonary plexus resection আর ব্রঙ্কিয়াল থার্মোপ্লাস্টি, এই দুটো হচ্ছে অ্যাজমার ক্ষেত্রে সার্জিক্যাল প্রসিডিওর হিসেবে মেনে নেওয়া হয়। সাধারণত করতে লাগে না, তবে যদি করতে হয় তাহলে এই সার্জিক্যাল প্রসিডিওর দুটো করতে হয়। আর ডায়েট বলতে low magnesium, high amount of fruits and vegetables, include omega-3 fatty acid and antioxidant, এছাড়া ওয়েট রিডাকশন আর কমপ্লিমেন্টারি অ্যান্ড অল্টারনেটিভ মেডিসিন। অনেকেই শুনেছ অ্যাজমা পেশেন্ট হোমিওপ্যাথি করছে, সিদ্ধা, ইউনানি, যেটা তোমরা মোটামুটি কমপ্লিমেন্টারি যে মেডিসিনগুলো পড়েছো অনেকেই ইউজ করে, তো সেগুলো মোটামুটি এই হলো আমাদের অ্যাজমার একটা ডিজিজ কন্ডিশন আসলে তোমাদের এগুলো লিখতে হবে। এবার তোমাদের টাস্ক হচ্ছে যে একটা নার্সিং কেয়ার ম্যানেজমেন্ট লেখা অ্যাকর্ডিং টু প্রায়োরিটি ডায়াগনোসিস সিও অ্যাজমা পেশেন্টের 6টা নার্সিং ডায়াগনোসিস লিখে ফেলো। 5 মিনিট টাইম, তোমরা অ্যাসাইনমেন্ট করেছো, তাহলে 6টা নার্সিং ডায়াগনোসিস লিখে ফেলো। ওকে, বাই।